সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গত ক্লাসে যে রুলগুলো দেওয়া ছিল সেই রুলসগুলো একবার একটু বলবো, তারপর তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলোর সলিউশন দিব। এখন তোমাদের যে রুলসগুলো আমি দিয়েছিলাম সেগুলো ছিল মেইন ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে কীভাবে তোমরা ইন্টারোগেটিভ করবে। তোমরা এখানে খেয়াল করে দেখবে যে আমি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ লিখেছি এবং পাশে ইন্টারোগেটিভ দিয়েছি। এখানে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যদি যুক্ত থাকতো তাহলে আমাদের ইন্টারোগেটিভে আমরা ডাজেন্ট দিতাম। ডাজেন্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং শেষে অবজেক্ট এবং সবশেষে ইন্টারোগেশন মার্কটি দিয়ে দিতাম, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতাম। তো আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম হি গোজ টু স্কুল। আমাদের তাহলে ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হতো? ডাজেন্ট হি গো টু স্কুল, এটা হতো। তারপর এখানে আরেকটি এক্সাম্পল দিয়েছি, শি রাইটস আ লেটার। যেহেতু রাইটস আছে ভার্বের সাথে এস বা ইয়েস, তাহলে ওখানে আমাদের ইন্টারোগেটিভ করার সময় ডাজেন্ট ইউজ করতে হতো। আমরা ডাজেন্ট ইউজ করে কি করেছি? ডাজেন্ট শি রাইট আ লেটার এবং শেষে কোশ্চেন মার্ক দিয়েছি। এভাবে আমরা ইন্টারোগেটিভ করেছি। আবার আরেকটি রুলস ছিল যে মেন ভার্বের সাথে কোনো এস বা ইয়েস নেই, অর্থাৎ প্রেজেন্ট ফর্মেই দেওয়া সাবজেক্ট ওয়াইজ এখানে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস বসেনি। যেমন এখানে দেওয়া আছে আই গো টু স্কুল। তো এরকম যদি আমাদের এস বা ইয়েস না দেওয়া থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় ডোন্ট ইউজ করি। এস বা ইয়েস থাকলে আমরা ডাজেন্ট ইউজ করতাম এবং এস বা ইয়েস না থাকলে আমরা ডোন্ট ইউজ করব। এখন আই গো টু স্কুল এর উত্তরে আমরা ইন্টারোগেটিভ লিখেছিলাম ডোন্ট আই গো টু স্কুল। তারপর আরেকটি উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে ইউ রাইট এ লেটার। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে এখানে আমরা লিখছি ডোন্ট ইউ রাইট এ লেটার। কেন ডোন্ট দিয়েছি? কারণ এখানে রাইট আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেইন ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা ডাজেন্ট দিচ্ছি, আর আগের স্ট্রাকচারই সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, কোশ্চেন মার্ক। আর মেইন ভার্বের সাথে যদি কোনো এস বা ইয়েস না থাকে তাহলে ডোন্ট দিচ্ছি, সাবজেক্ট, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, কোশ্চেন মার্ক। এখন মেইন ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কি দিব? ডিডেন্ট দিব। এবং সেটা যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য হয়ে থাকে তাহলে আমরা ডিডেন্ট দিব, ডাজেন্ট দিব, ডোন্ট দিব। তাহলে এখানে আছে আই ওয়েন্ট টু লন্ডন। এখানে ওয়েন্ট আমাদের পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ডিডেন্ট। এবং আগের নিয়ম অনুযায়ী বাকি প্যাটার্ন একই থাকবে, সাবজেক্ট, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এবং কোশ্চেন মার্ক। তাহলে আই ওয়েন্ট টু লন্ডনের ইন্টারোগেটিভ ফর্মটি হবে ডিডেন্ট আই গো টু লন্ডন। ডিডেন্ট হয়েছে এবং এখানে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো সেটা হয়েছে, আর বাকি যা আছে তাই। ডিডেন্ট আই গো টু লন্ডন। শি রোট আ লেটার এবং এর ইন্টারোগেটিভ ফর্মটি কি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে? ডিডেন্ট শি রাইট আ লেটার। এখানে রোটের জন্য এখানে ডিডেন্ট হয়েছে। রোটের জন্য ডিডেন্ট কেন হলো? কারণ এখানে ডিড নট রাইট নেই, অর্থাৎ এটি অ্যাফার্মেটিভ বাক্য থাকার কারণে আমরা ইন্টারোগেটিভ করার সময় এটাকে নেগেটিভ করে নিয়েছি, সেজন্য এখানে ডিডেন্ট হয়েছে। এবং শি সাবজেক্টের জায়গায় রাইট হয়ে গিয়েছে। কেন? কারণ ডিডের কারণে রোটের যে বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম সেটি বসেছে রাইট আ লেটার। তাহলে তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি। মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে সাধারণত মানে ডু ভার্বের সাথে এস বা ইয়েস দিয়ে থাকি, সেজন্য এখানে ডাজ। এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য সেজন্য এখানে ডাজেন্ট হয়েছে, অর্থাৎ ডাজ নট হয়েছে। ডাজেন্ট আর ডাজ নট কিন্তু একই। তারপর মেন ভার্বের সাথে যদি কোনো এস বা ইয়েস না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ডোন্ট ইউজ করি। তারপর মেন ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ডিডেন্ট ইউজ করি। আমাদের শুধুমাত্র এই ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা যে ডাজেন্ট দিচ্ছি বা না থাকলে ডোন্ট দিচ্ছি বা পাস্ট ফর্ম থাকলে ডিডেন্ট দিচ্ছি সেটাই পরিবর্তন হচ্ছে, আদারওয়াইজ আর কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। বাকি যে স্ট্রাকচার সেটা সব একই আছে, সাবজেক্ট, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, আর কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র ডাজেন্ট, ডোন্ট এবং ডিডেন্টই আসছে। আমাদের মেন ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজেন্ট হচ্ছে, মেন ভার্বের সাথে যদি এস বা ইয়েস না থাকে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডোন্ট হচ্ছে, এবং মেন ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিডেন্ট হচ্ছে। আর তেমন কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। এগুলো ছিল সবই আমাদের অ্যাফার্মেটিভ বাক্য। এখন আমরা যদি নেগেটিভ বাক্যর ক্ষেত্রে দেখি তাহলে কি দেখবো? অ্যাসার্টিভ বাক্য দেখো, নেগেটিভ লিখেছি আমি। যদি নেগেটিভ থাকে তাহলে এখানে ডাজেন্ট থাকবে অবশ্যই, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যে আমাদের নেগেটিভ ফর্ম যদি থাকে, যেমন হি ডাজ নট গো টু স্কুল, এটা একটি নেগেটিভ বাক্য, এখানে ডাজ নট দেওয়া আছে।
বা ডাজেন্ট দেওয়া থাকলো, ডাজ নট বা ডাজেন্ট দেওয়া থাকলো, কোনো সমস্যা নেই, একই। তাহলে এখানে ইন্টারোগেটিভ করার সময় কি হবে, নট উঠে যাবে, অর্থাৎ ইন্টারোগেটিভটা তখন অ্যাফার্মেটিভ হয়ে যাবে। একটু আগে আমরা অ্যাফার্মেটিভ বাক্য যখন ছিল অ্যাসার্টিভ বাক্যটি, তখন সেটাকে আমরা নেগেটিভ করেছিলাম। এখন যখন অ্যাসার্টিভ বাক্যটি আমাদের নেগেটিভে আছে, তখন আমরা ইন্টারোগেটিভে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, ডাজ। আমাদের প্রথম প্রশ্ন এক্সাম্পলটা যেটা ছিল সেটা হচ্ছে হি ডাজ নট গো টু স্কুল, এখানে হয়ে গিয়েছে ডাজ হি গো টু স্কুল। তারপর শি ডাজ নট রাইট এ লেটার, এখানে ইন্টারোগেটিভ হয়ে গেল ডাজ শি রাইট এ লেটার। তার মানে এটা যে নট নেগেটিভ ফর্ম সেটা উঠে গিয়েছে, বাকি সবই আগের মতো বসেছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কিন্তু ডাজ সেটার সামনে বসেছে, সাবজেক্ট বসেছে, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, অবজেক্ট বসেছে এবং শেষে কোশ্চেন মার্ক বসেছে। তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে। অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যটি যদি আমাদের, তোমরা সবাই জানো যে অ্যাসার্টিভ বাক্য কিন্তু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হয়ে থাকে। তার মানে আমরা যদি অ্যাফার্মেটিভ বাক্য পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করছি ইন্টারোগেটিভে, আর যদি আমাদের নেগেটিভ বাক্য থাকে সেটা ইন্টারোগেটিভ করার সময় আমরা অ্যাফার্মেটিভ করছি। এখন ডোন্ট বা ডু নট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, নট আগের মতো উঠিয়ে দিব এবং ডু বসাবো। তাহলে এখানে আছে আই ডোন্ট গো টু স্কুল, তাহলে এটাকে আমরা কি করব, ডু আই গো টু স্কুল, অর্থাৎ নটটা উঠে যাচ্ছে আর আমরা অক্সিলারি ভার্ব ডু সেটাকে সামনে নিয়ে এসেছি। তাহলে আই ডোন্ট গো টু স্কুল এটা হয়ে গেল ডু আই গো টু স্কুল। আরেকটা এক্সাম্পল হচ্ছে ইউ ডোন্ট রাইট এ লেটার, ডোন্ট রাইট এ লেটার, ডোন্ট আছে, তাহলে আমরা এটাকে নট উঠিয়ে দিয়ে ডুটাকে সামনে নিয়ে আসবো, ডু ইউ রাইট এ লেটার। তখন ইন্টারোগেটিভ কী হয়ে গেল, ডু ইউ রাইট এ লেটার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি এখানে ডাজ নট বা ডাজেন্ট থাকে তাহলে ডাজ হচ্ছে শুধু ইন্টারোগেটিভে, আর আগের মতোই প্যাটার্ন থাকছে, চেঞ্জ করার স্ট্রাকচারটি থাকছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোশ্চেন মার্ক। আর এরকম ডোন্ট যদি থাকে তাহলে আমরা ডোন্ট বা ডু নট যদি থাকে তাহলে ডু সামনে নিয়ে আসছি এবং আগের মতোই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কোশ্চেন মার্ক হচ্ছে। তারপর হচ্ছে যদি ডিড নট থাকে বা ডিডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আই ডিডেন্ট গো টু স্কুল, তাহলে একই নিয়মে নটটাকে উঠিয়ে দিয়ে আমরা শুধু ডিডটাকে সামনে রাখবো, ডিড আই গো টু স্কুল। অর্থাৎ এক্ষেত্রেও শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্ব ডিডটাকেই সামনে এনেছি। শি ডিড নট রাইট আ লেটার, এখানে কি হয়ে গেল, ডিড শি রাইট আ লেটার, অর্থাৎ নটটা এখানে উঠে গিয়েছে। তাহলে এটুকু ছিল বেসিক পার্থক্য, যেটা তোমাদের অ্যাফার্মেটিভ বাক্য থাকলে আমরা ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ নিয়ে এসেছি, অ্যাফার্মেটিভ বাক্যের সময় আমরা কিন্তু নেগেটিভ নিয়ে আসছি, ডাজেন্ট এনেছি, ডোন্ট এনেছি, ডিডেন্ট এনেছি। কিন্তু আবার যখন নেগেটিভ বাক্যে ডাজেন্ট, ডোন্ট বা ডিড নট ছিল তখন আমরা ইন্টারোগেটিভ করার সময় ডাজ এনেছি, ডু এনেছি এবং ডিড এনেছি, আর তেমন কোনো স্ট্রাকচারের পরিবর্তন কিন্তু হয়নি। এখন আমি তোমাদের যে এক্সাম্পলগুলো বা এক্সারসাইজগুলো দিয়েছিলাম বাসায় করার জন্য সেগুলোর সলিউশন দিচ্ছি। আমাদের এক নাম্বার ছিল ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এই বাক্যটি, এটাকে এখন আমরা যখন ইন্টারোগেটিভ করছি তখন কি হচ্ছে, ডোন্ট ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এখানে ডোন্ট কেন হলো, কারণ এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে এস নেই বা ওয়ার্ক পাস্ট ফর্মেও নেই, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সেজন্য আমরা এখানে ডোন্ট ইউজ করেছি। তাহলে এখানে হচ্ছে ডোন্ট ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড, অর্থাৎ ডোন্ট তারপর সাবজেক্ট তারপর ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। তারপর এখানে 2 নাম্বার হি প্লেইড ফুটবল, প্লেডের সাথে ইডি আছে, এই জন্য এখানে আমরা ডিডেন্ট দিয়েছি। এটা অবশ্যই অ্যাফার্মেটিভ বাক্য এবং অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ করে ইন্টারোগেটিভ করি, সেজন্য আমরা এখানে ডিডেন্ট দিয়েছি। ডিডেন্ট হি প্লে ফুটবল, প্লে কিন্তু তখন বেস ফর্ম হয়ে গিয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে গিয়েছে V1। এর সাথে যদি এখন প্লেস থাকতো তাহলে কিন্তু আমরা ডাজেন্ট দিতাম, যেহেতু ইডি আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে সেজন্য আমরা এখানে ডিডেন্ট দিয়েছি। ডিডেন্ট হি প্লে ফুটবল। 3 নাম্বার দেখো হি বাইস আ বুক, অর্থাৎ মেন ভার্বের সাথে এস আছে সেজন্য আমরা কিন্তু এখানে ডাজেন্ট দিয়েছি। তাহলে এখানে কি লিখেছি, ডাজেন্ট হি বাই আ বুক, ডাজেন্ট হি বাই আ বুক। তাহলে আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি ডোন্ট হচ্ছে কেন, ওয়ার্কের সাথে কোনো এস বা ইয়েস বা ইডি নেই বা পাস্ট ফর্মে নেই, প্রেজেন্ট ফর্মে আছে তাই আমরা ডোন্ট দিয়েছি। তারপর প্লেডের সাথে ইডি আছে দেখে আমরা ডিডেন্ট দিয়েছি, বাইজের সাথে এস আছে দেখে আমরা ডাজেন্ট দিয়েছি। তোমরা যদি বেসিক পার্থক্যগুলো ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য করাটা ইজি হয়ে যাবে। তারপর 4 নাম্বার ফাদার ওয়েন্ট টু মার্কেট, ওয়েন্ট আছে, অবশ্যই ইন্টারোগেটিভ করার সময় খেয়াল করবে ভার্বটি কোন ফর্মে দেওয়া আছে, ভার্ব খেয়াল করে তারপর তোমরা ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট ইউজ করবে। এখানে ওয়েন্ট আছে তার মানে এটা কোয়ের পাস্ট ফর্ম,
পাস্ট ফর্ম আছে দেখে আমরা এখানে কি ইউজ করছি, ডিডেন্ট। আর বাক্যটি আমাদের অ্যাফার্মেটিভ থাকার কারণে এখানে আমাদের ডিডেন্ট এসেছে। ডিডেন্ট ফাদার গো টু মার্কেট, এখানে কিন্তু আর ওয়েন্ট বসেনি, গো বসেছে, কারণ এখানে আমরা ডিডেন্ট দেওয়ার কারণে ওয়েন্টের যে বেস ফর্ম গো অর্থাৎ প্রেজেন্ট ফর্ম সেটি আমরা ইউজ করেছি। 5 নাম্বার, শি ডাজ হার হোমওয়ার্ক। ডাজ আছে, এখন ডাজ দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ কি আমরা নিজেরাই জানি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বা ডাজ, পাস্ট ফর্ম ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম জানি ডান। যেহেতু এখানে ডাজ আছে তার মানে এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এবং সাবজেক্ট থার্ড পারসন ছিল, সিঙ্গুলার ছিল, তাই আমাদের ভার্বের সাথে কি বসেছে, এস বা ইয়েস। সেজন্য আমরা এটাকে কিন্তু ডাজ অর্থাৎ ডাজ অক্সিলারি ভার্ব হিসেবেও কিন্তু ডাজই বসছে সামনে। ডাজেন্ট শি, তখন বেস ফর্ম কি হয়ে গেল, ডু। ডাজেন্ট শি ডু হার হোমওয়ার্ক, তখন কিন্তু ডু হয়ে গেল, ডুটা কিন্তু বেস ফর্ম। ডাজ চলে আসার কারণে এটা ডু হয়ে গিয়েছে। এখানে যদি ডিডও থাকতো, সে ডিড হার হোমওয়ার্ক, তাহলে এখানে কি হতো, ডিডেন্ট শি ডু হার হোমওয়ার্ক। যেহেতু ডাজ আছে সেজন্য এখানে ডাজেন্টটাকে সামনে নিয়ে এসেছি, আমরা নেগেটিভ করেছি ইন্টারোগেটিভটাকে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য। ডাজেন্ট শি ডু হার হোমওয়ার্ক। 6 নাম্বার, মাই আঙ্কেল গিভস মি আ বিগ টয়। গিভস মি আ বিগ টয়, আমি কিন্তু ভার্ব দেখতে বলেছি, ভার্বে আমাদের গিভস আছে। আর ভার্ব কোথায় থাকে মেয়েরা, অবশ্যই সাবজেক্টের পরে থাকে ভার্ব, তারপর থাকে অবজেক্ট। তাহলে এখানে গিভস আছে, তাহলে আমাদের কি হবে, আর ডাজেন্ট হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য, ইন্টারোগেটিভ করার সময় ডাজেন্ট হবে। তাহলে ডাজেন্ট মাই আঙ্কেল গিভ মি আ বিগ টয়, গিভ হয়েছে এখানে কিন্তু আর এস দেয়নি আমরা, যেহেতু আমরা ডাজটাকে সামনে নিয়ে এসেছি। তাহলে হলো কি, ডাজেন্ট মাই আঙ্কেল গিভ মি আ বিগ টয়। 7 নাম্বার, শি হ্যাভ ভিজিটেড দ্য জু। ভিজিটেড তার মানে এখানে পাস্ট ফর্মে দেওয়া আছে মেন ভার্বটি, সেজন্য আমরা কি ইউজ করেছি, ডিডেন্ট। ডিডেন্ট শি হ্যাভ ভিজিট দ্য জু, তখন কিন্তু ভিজিটেডের যে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম সেটা কিন্তু বসিয়েছি আমরা, ভিজিট। তাহলে এটা কী হলো, ডিডেন্ট শি হ্যাভ ভিজিট দ্য জু। 8 নাম্বার, উই হেল্পড দ্য লেম ম্যান। হেল্পড এখানে পাস্ট ফর্মে দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া থাকলে আমরা কি ইউজ করি, অবশ্যই ডিড ইউজ করব। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য সেজন্য আমরা কিন্তু নট বা এন্ড যেটা আমরা দিচ্ছি ডিডেন্ট সেটা ইউজ করেছি। ডিডেন্ট উই হেল্প দ্য ল্যাম্প ম্যান, তখন কিন্তু আমরা যখন ডিডেন্ট করে ফেলেছি তখন কিন্তু হেল্পের সাথে কোনো ইডি নেই, তখন কিন্তু হেল্পের বেস ফর্ম যেটি সেটি কিন্তু আমরা বসিয়েছি, হেল্প। এই জিনিসগুলো খেয়াল করবে। 9 নাম্বার, ইউ ইট রাইস। ইট রাইস আছে, অর্থাৎ এর সাথে কোনো এস বা ইয়েস নেই বা এট নেই, অর্থাৎ পাস্ট ফর্মেও নেই, এস বা ইয়েস নেই, ইট আছে, তার মানে এটা ডু দিয়ে হবে। তাহলে কি হচ্ছে, যেহেতু অ্যাফার্মেটিভ বাক্যের জন্য আমরা ডোন্ট দিয়েছি, ডোন্ট ইউ ইট রাইস, ডোন্ট ইউ ইট রাইস। 10 নাম্বার, দে সি আ মাঙ্কি। দে সি আ মাঙ্কি, সি আছে অর্থাৎ সি প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এর সাথে কোনো এস বা ইয়েস নেই এবং স অর্থাৎ পাস্ট ফর্মেও দেওয়া নেই, সেজন্য এখানে আমরা কি ইউজ করলাম, ডোন্ট। ডোন্ট দে সি আ মাঙ্কি, ডোন্ট দে সি আ মাঙ্কি। এখন এই খেয়াল করো, আমি যে 10টা বাক্য দিয়েছিলাম সেই 10টা বাক্য কিন্তু ছিল অ্যাফার্মেটিভ বাক্য। এখন আমি 11 যে নাম্বারটা সেটাতে খেয়াল করো, লিখেছি ফার্মার্স ডোন্ট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, অর্থাৎ একটা নেগেটিভ বাক্য আছে। আমরা যদি নেগেটিভ বাক্য পাই তাহলে কী করবো, সেটাকে অ্যাফার্মেটিভ করে ফেলবো। তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় কী করছি, ডু ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমরা নটটাকে উঠিয়ে দিচ্ছি। ফার্মার্স ডোন্ট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, যখন তোমরা নেগেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করবে তখন তোমরা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এটা খেয়াল করবে। আর যখন অ্যাফার্মেটিভ বাক্য থাকবে তখন খেয়াল করবে ভার্বের সাথে এস বা ইয়েস আছে কিনা, বা প্রেজেন্ট ফর্মে আছে কিনা, বা পাস্ট ফর্মে আছে কিনা। আর নেগেটিভ বাক্যের সময় দেখবে ওখানে ডোন্ট আছে না ডিডেন্ট আছে নাকি ডাজেন্ট আছে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এখানে আছে ফার্মার্স ডোন্ট ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এখানে ডোন্ট আছে, আমরা ডোন্টের নটটাকে উঠিয়ে দিয়ে ডুটাকে সামনে নিচ্ছি, তাহলে ডু ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড। 12 নাম্বার, উই ডিড নট প্লে ফুটবল, এখানে ডিডেন্ট আছে, ডিডেন্টের জায়গায় ডিড নট থাকলেও কোনো সমস্যা হতো না। উই ডিড নট প্লে ফুটবল আর উই ডিডেন্ট প্লে ফুটবল একই বাক্য, তাহলে এখানে কী হবে, ডিড উই প্লে ফুটবল, অর্থাৎ নটটাকে উঠিয়ে দিয়েছে আর বাকি যা আছে ঠিক তাই। ডিড উই প্লে ফুটবল অর্থাৎ নেগেটিভ বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করে ফেলেছি। তারপরে 13 নাম্বার, হি ডাজেন্ট বাই আ বুক। ডাজেন্ট বাই এ বুক, অর্থাৎ নটটা উঠিয়ে দিলে আমরা কী পাবো, ডাজ। ডাজ হি বাই আ বুক, তাহলে 13 আনসারটা কী হবে, ডাজ হি বাই আ বুক। 14, ফাদার ডিডন্ট গো টু মার্কেট। ফাদার ডিড নট গো টু মার্কেট, তার আমরা নটটাকে উঠিয়ে দিব শুধু, আর অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। ডিড ফাদার গো টু মার্কেট, ডিড ফাদার গো টু মার্কেট।
15. She does not do her homework. She does not do her homework. এখানে ডাজ নট আছে, নটটাকে উঠিয়ে দেবো, ডাজটাকে সামনে নিয়ে আসবো। তাহলে ডাজ শি ডু হার হোমওয়ার্ক? ডাজ শি ডু হার হোমওয়ার্ক? 16 নাম্বার, মাই আঙ্কেল ডাজন্ট গিভ মি আ বিগ টয়। ডাজন্ট গিভ আছে, তাহলে এখানে আমরা নটটাকে উঠিয়ে দিব। ডাজ মাই আঙ্কেল গিভ মি আ বিগ টয়? তাহলে এটা কি হবে? ডাজ মাই আঙ্কেল গিভ মি আ বিগ টয়। 17 নাম্বার, শিহাব ডিডন্ট ভিজিট দ্য জু। শিহাব ডিডন্ট ভিজিট দ্য জু, তাহলে এখানে কি হবে? ডিড শিহাব ভিজিট দ্য জু? নটটা কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি। ডিড শিহাব ভিজিট দ্য জু? 18 নাম্বার, উই ডিড নট হেল্প দ্য ল্যাম্পম্যান। উই ডিড নট হেল্প দ্য ল্যাম্পম্যান। ডিড নট আছে, আমরা নটটাকে উঠিয়ে দিব। ডিড উই হেল্প দ্য ল্যাম্পম্যান? ডিড উই হেল্প দ্য ল্যাম্পম্যান? 19, ইউ ডু নট ইট রাইস। ইউ ডু নট বা ইউ ডোন্ট ইট রাইস, তখন আমরা নটটাকে উঠিয়ে দিয়ে শুধু ডুটাকে সামনে নিয়ে আসছি। ডু ইউ ইট রাইস? ডু ইউ ইট রাইস? এবং সবশেষে 20 নাম্বার, দে ডোন্ট সি আ মাঙ্কি। দে ডোন্ট সি আ মাঙ্কি, তখন আমরা নটটা উঠিয়ে দিয়ে শুধু অক্সিলারি ভার্ব ডুটাকে সামনে এনে কি বসিয়ে পাচ্ছি আমরা? ডু দে সি আ মাঙ্কি? ডু দে সি আ মাঙ্কি? এটা ছিল আমাদের মেন ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং অ্যাফার্মেটিভ বাক্য থাকে, তাহলে আমরা কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবো, অর্থাৎ তখন কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলি। আর যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, তখন নেগেটিভ বাক্যকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করছি, অর্থাৎ সেখানে কিন্তু কোনো নট থাকছে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আমি তোমাদের নতুন কিছু রুলস দিব। নতুন রুলসের মধ্যে আজকে আমি তোমাদের 4টি রুলস দেবো। এর মধ্যে প্রথম রুলসটা হচ্ছে এভরি বা অল যদি থাকে এবং তারপর যদি নাউন থাকে এবং শেষে অবজেক্ট থাকে, তাহলে কিভাবে করবে। এখন এভরি বা অল বা এদের পর যদি নাউন থাকে, যেমন এভরি ম্যান, এভরি মাদার, অল ম্যান, অর্থাৎ এই এভরি বা অলের পর যদি কোনো নাউন এবং তারপর অবজেক্ট থাকে, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমাদের প্রথমে কি করতে হবে? ইজ দেয়ার এনি বসাতে হবে। ইজ দেয়ার এনি, তারপর হচ্ছে সেই নাউনটি, যে নাউনটি আমাদের এভরি বা অলের পরে থাকে। তারপর হচ্ছে হু ডাজ নট, তারপর ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট এবং শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি। খেয়াল করো, এখানে এভরি ম্যান আছে, তো এভরির জন্য আমরা কি দেখছি? ইজ দেয়ার এনি নিয়ে এসেছি। এভরিটাকে উঠিয়ে দিয়ে আমরা কি আনছি? ইজ দেয়ার এনি। তারপর ম্যান কিন্তু ম্যানের জায়গায় বসেছে, অর্থাৎ নাউন বসেছে। ইজ দেয়ার এনি ম্যান, তারপর কি বসছে? হু ডাজ নট। হু ডাজ নট, কারণ এখানে উইশেস আছে। খেয়াল করো, এখানে উইশেস আছে দেখে কিন্তু ডাজ নট বসেছে। হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, বাকি যা আছে তাই, শুধুমাত্র আমরা পরিবর্তন করছি এভরি ম্যান উইশেস। এর মধ্যে এভরি ম্যানের জায়গায় আমরা এভরির জায়গায় আমরা আনছি ইজ দেয়ার এনি। নাউন, নাউনের জায়গায় বসেছে ম্যান। তারপর উইশেস যে আছে, এই উইশেসের জন্য আমরা নিয়ে এসেছি এখানে হু ডাজ নট। ঠিক আছে, হু ডাজ নট। ঠিক তেমনিভাবে 2 নম্বর এক্সাম্পল খেয়াল করো, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরির জন্য আমরা নিয়ে এসেছি কি এখানে? ইজ দেয়ার এনি। ইজ দেয়ার এনি, মাদার, মাদারের জায়গাতেই বসেছে, অর্থাৎ নাউন বসেছে। ইজ দেয়ার এনি মাদার। লাভসের জন্য কি দিয়েছি? হু ডাজ নট। হু ডাজ নট, তারপর যা আছে তাই, লাভ হার চাইল্ড। হু ডাজ নট লাভ হার চাইল্ড। তারপর 3 নাম্বার এক্সাম্পল, অল মেন হেট এ লায়ার। এখানে অল মেন হেট এ লায়ার, যদি এখানে হেটের সাথে এস বা এস নেই, কিন্তু তারপরও এখানে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট হেট এ লায়ার, এভাবে কিন্তু এটা করা হয়েছে। তো তোমরা বেসিক্যালি চিন্তা করবে যে এভরি বা অলের পর যদি নাউন থাকে, তাহলে আমরা ইজ দেয়ার এনি, তারপর হু ডাজ নট, তারপর হচ্ছে ভার্ব 1 এবং শেষ সাবজেক্ট বসাবে। আর তোমরা যদি এখানে অল ম্যান হেট এ লায়ারের জায়গায় যদি ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট, এখানে যেহেতু ইজ দিয়ে যখন আমরা করছি এখানে, সেহেতু এখানে কিন্তু মেনটা সিঙ্গুলার হয়ে গেছে। অলের পর আমরা প্লুরাল পেলেও কিন্তু ইজ দেয়ার কারণে কিন্তু ইজ দেয়ার এনি ম্যান, অর্থাৎ এনির পরে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট পাই, সেজন্য কিন্তু এখানে মেন আর মেন নেই, এখানে ম্যান হয়ে গেছে। ইজ, তা নাহলে কিন্তু আমরা আর দেয়ার এনি ম্যান, এনি থাকলে সেটা আর সিঙ্গুলার হতো না, প্লুরাল হতো না। এর জন্য আমরা কিন্তু এখানে সিঙ্গুলার ফর্মটাই পাচ্ছি, প্লুরাল কিন্তু বসাতে পারছি না। এই জন্য অল মেন থাকার সত্ত্বেও আমরা কিন্তু এখানে ইজ দেয়ার এনি ম্যান হয়ে গেছে, এবং পরবর্তীতে সে ক্ষেত্রেই হু ডাজন্ট হয়েছে, হু ডাজ নট হেটা লায়ার হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভরি বা অল যদি থাকে এবং তারপর যদি নাউন থাকে, তাহলে আমরা এভরি বা অলের জন্য কি বসাবো? ইজ দেয়ার এনি, তারপর নাউন বসাবো,
তারপর হু ডাজ নট, তারপর হচ্ছে ভার্ব ওয়ান এবং অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। তারপর এখানে অল বা এভরিবডি বা এভরিওয়ান যদি থাকে, অর্থাৎ এভরিবডি বা এভরিওয়ান বা অল, অর্থাৎ এদের পরে কোনো নাউন নেই, যদি এরা থাকে তাহলে আমরা কি দেবো, হু ডাজ নট অথবা ডিডেন্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। যেমন আমি এক্সাম্পল দিয়েছি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এখানে কি হবে, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, অর্থাৎ এভরিবডির জায়গায় আমরা কি বসাচ্ছি এখানে হু। এর আগে কিন্তু আমাদের ছিল এভরির পর বা অলের পর যদি নাউন থাকতো তাহলে আমরা ইজ দেয়ার এনি ইউজ করেছি। আর এখানে যদি শুধু এভরিবডি বা এভরিওয়ান বা অল থাকে, কোনো নাউন না থাকে, তো সেক্ষেত্রে আমরা শুধু ইউজ করছি হু, তারপর হচ্ছে ডাজন্ট বা ডিডেন্ট, তারপর হচ্ছে ভার্ব ওয়ান এবং শেষে হচ্ছে ভার্বের ওয়ানের পরে অবজেক্ট এবং শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এক নাম্বার এক্সাম্পল দেখছি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডির জন্য আমরা ইউজ করছি এখানে হু, উইশেসের জন্য কি করলাম, ডাজ নট উইশ টু বি হ্যাপি। দুই নাম্বার এক্সাম্পলে আছে এভরিওয়ান হেটেড হিম, খেয়াল করো এভরিওয়ান হেটেড হিম, এখানে হেটেড পাস্ট ফর্মে আছে, এভরিওয়ানের জন্য হু দিয়েছি, তারপর হেটেডের জন্য ডিড নট বা ডিডেন্ট দিব, ডিড নট হেট হিম, হু ডিড নট হেট হিম। তারপর আছে তিন নাম্বার অল লাভ ফ্লাওয়ার্স, তাহলে এখানে কি হবে, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ার্সই হবে। তারপর এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে আমি আরেকবার বলি, এভরিবডি থাকলে আমরা বা এভরিওয়ান থাকলে হু দিব, তাহলে এখানে দেখা যাচ্ছে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি হচ্ছে, তারপর এভরিওয়ান হেটেড হিম, যেহেতু হেটেড আছে তার আমরা এভরিওয়ানের জন্য হু দিয়েছি, তারপর ভার্বের জন্য এখানে ডিড নট দিয়েছি, হু ডিড নট হেট হিম অথবা হু ডিডেন্ট হেট হিম। অল লাভ ফ্লাওয়ার, তাহলে এখানে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার, হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার। তারপর হচ্ছে নোবডি, নো ওয়ান, নান, এরা যদি থাকে তাহলে আমরা শুধু হু বসাবো। তারপর হচ্ছে ভার্ব যেটাই থাকবে ঠিক সেই পরের অংশ, অর্থাৎ নোবডির পরের অংশটুকুই বসিয়ে দেব। যেমন নোবডি হেটস অ্যান অনেস্ট ম্যান, শুধু নোবডির জন্য আমরা হু দিয়েছি আর বাকি যা আছে তা বসিয়ে দিয়েছি, হু হেটস অ্যান অনেস্ট ম্যান। তারপর দুই নাম্বার এক্সাম্পল, নো ওয়ান ক্যান ডু ইট, নো ওয়ানের জন্য আমরা কি বসাবো, হু, হু ক্যান ডু ইট। তারপর তিন নাম্বার, নান ক্যান এসকেপ ডেথ, নান ক্যান এসকেপ ডেথ, এখানে আমরা তিন নাম্বারে নানের জায়গায় কি বসিয়েছি, হু, তাহলে হু ক্যান এসকেপ ডেথ। তাহলে আমরা নো বডির জায়গায় কী দেখতে পাচ্ছি, নো বডির জায়গায় শুধুমাত্র আমরা হু দিয়েছি, আর উপরে যখন আমরা এভরিবডি বা এভরিওয়ান বা অল ছিল, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্সে ছিল দেখে আমরা কিন্তু ডাজ নট বা ডিডেন্ট নিয়ে এসেছি, নেগেটিভ করেছি। আর নো বডি, নান, নো ওয়ান এগুলোর নেগেটিভ সেন্স আছে দেখে কিন্তু আমরা সেকেন্ড টাইমে কিন্তু ইন্টারোগেটিভ করার সময় কোনো নট ইউজ করিনি, অর্থাৎ নো বডির জায়গায় আমরা শুধু হু বসিয়েছি এবং বাকি যা আছে ঠিক তাই বসিয়ে দিয়েছি। নোবডি হেটস অ্যান অনেস্ট ম্যান, এখানে হবে হু হেটস অ্যান অনেস্ট ম্যান। নান ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট। নান ক্যান এসকেপ ডেথ, হু ক্যান এসকেপ ডেথ। শুধুমাত্র নোবডি, নো ওয়ান, নানের জায়গায় আমরা হু বসিয়েছি এবং বাকি যা আছে ঠিক তাই বসে দিয়েছি, কোনো চেঞ্জ হয়নি। তারপর হচ্ছে নেভার, যদি নেভার থাকে, যদি নেভার থাকে তাহলে আমরা কী করব, নেভার থাকলে আমরা ডু বা ডাজ বসাবো আগে, তারপর সাবজেক্ট, সচরাচর ডু বা ডাজই আগে বসে, তারপর সাবজেক্ট, তারপর এভার, তারপর ভার্ব ওয়ান এবং অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। তাহলে হি নেভার টেলস এ লাই, খেয়াল করবে হি নেভার টেলস এ লাই, আমরা টেলস আছে দেখে কিন্তু ডাজ বসাচ্ছি, তারপর সাবজেক্ট বসাচ্ছি, ডাজ হি এভার, অর্থাৎ নেভার হয়ে গেল কি এভার, তাহলে ডাজ হি এভার টেল এ লাই, ডাজ হি এভার টেল এ লাই। দুই নাম্বার এক্সাম্পল, শি নেভার হেটস দ্য পোর, শি নেভার হেটস দ্য পোর, এখানে ভার্ব খেয়াল করবে, এখানে ভার্বে হেটস আছে সেজন্য আমরা ডাজটাকে সামনে নিচ্ছি, ডাজ শি এভার হেট এ পোর, অর্থাৎ নেভার এভার হয়ে গেল। এবং ডাজ কেন বসালাম আমরা, যেহেতু হেটসের সাথে এস আছে সেজন্য। তিন নাম্বার, ইউ নেভার ওয়েস্ট ইয়োর টাইম, এখানে খেয়াল করো কোনো এস বা ইয়েস নেই, ওয়েস্ট আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য কিন্তু আমরা ডু দিয়েছি, তাহলে এখানে কী হবে, ডু ইউ এভার ওয়েস্ট ইয়োর টাইম, অর্থাৎ এখানে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে এস বা ইয়েস থাকুক বা অক্সিলারি ভার্ব থাকুক, যেটাই থাকবে সেটাকে সামনে নিয়ে আসবে, তারপর নেভারটাকে এভার করবে, সাবজেক্টের পরে বসবে এভার। আশা করি তোমরা বুঝতে পারবে, সমস্যা হওয়ার কথা না। তাহলে আজকে আমি যে নতুন চারটি রুল দেখালাম সেটি হচ্ছে, এভরি বা অলের পর যদি নাউন থাকে তাহলে তোমরা ইজ দেয়ার এনি, তারপর সেই নাউনটি, তারপর হু ডাজ নট, অবজেক্ট এবং কোশ্চেন মার্ক দিবে, তারপর অল বা এভরিবডি বা এভরিওয়ান, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্স আছে সেহেতু আমরা এখানে হু পর
ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট এভাবে ইউজ করব। ভার্ব ওয়ান দিব, তারপর অবজেক্ট দিব এবং শেষে কোশ্চেন মার্ক দিব। তারপর নো বডি নান বা নো ওয়ান যদি থাকে তাহলে তো আমরা শুধুমাত্র ওই নো বডি নান বা নো ওয়ানের জন্য হু দিব এবং পরের যা থাকবে সবই আমরা নো বডির পরের অংশ যা আছে সব দিয়ে দিব এবং শেষে কোশ্চেন মার্ক বসাবো। তারপর হলো নেভার যদি থাকে তাহলে আমাদের নেভারের ক্ষেত্রে কি হবে, হি নেভার টেলস এ লাই, এটা হলে আমাদের নেভারের জন্য টেলস এ লাই অবশ্যই দেখবে ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং এস বাই এস থাকে তাহলে ডাস বসাবে, যদি এস বাই এস না থাকে তাহলে ডু বসাবে, আর যদি পাস্ট ফর্মেও থাকতো তাহলে ডিড বসাবে। সামনে অক্সিলারি ভার্ব দিবে, সাবজেক্ট দিবে, তারপর নেভারের জায়গায় কি দিবে, এভার দিবে, তারপর ভার্ব ওয়ান, অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। এখন আমি এই 4টি রুলসের উপর বেস করে কিছু হোমওয়ার্ক দিব, তোমরা সেই হোমওয়ার্কগুলো বাসায় করে ফেলবে। আমি হোমওয়ার্কগুলো একটু পড়ে শোনাচ্ছি। এভরিবডি হেটস আ ডিসঅনেস্ট ম্যান। এভরিবডি হেটস আ ডিসঅনেস্ট ম্যান, এখানে কিন্তু এভরিবডি আছে, এখানে কিন্তু এভরির পর কোনো নাম নেই, এভরিবডি আছে, তাহলে বুঝতে পারছো তোমরা কী করবে, হেটস আছে। 2 নাম্বার, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। 3 নাম্বার, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এখানে নেভার যুক্ত রুল নেভার আছে, তাহলে তোমরা কি করবে। তারপর 4 নাম্বার, নো ওয়ান ক্যান সাপোর্ট দিস। নো ওয়ান ক্যান সাপোর্ট দিস অর্থাৎ হচ্ছে নো বডি নান নো ওয়ান, এরা যদি থাকে তাহলে কি ইউজ করবে সেটা। তারপর 5 নাম্বার, অ্যান অনেস্ট ম্যান নেভার টেলস এ লাই। নেভার আছে, টেলস আছে, তাহলে খেয়াল করবে কি করবে। 6 নাম্বার, এভরি ম্যান লাভস অ্যান অনেস্ট পারসন। এভরি ম্যান লাভস অ্যান অনেস্ট পারসন। এভরি ম্যান অর্থাৎ এভরির পর নাউন আছে, তাহলে কোন রুল ফলো করবে। তারপর হচ্ছে হি হ্যাজ নেভার বিন টু লন্ডন। হি হ্যাজ নেভার বিন টু লন্ডন, নেভার আছে, তাহলে কি ইউজ করবে। 8 নাম্বার, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এভরি স্টুডেন্ট অর্থাৎ এভরির পর নাউন আছে, তাহলে কোন রুলটি ইউজ করবে। 9 নাম্বার, আই ক্যান নেভার ফরগেট ইউ। নেভার আছে, তাহলে কিভাবে করবে, নেভার থাকলে নেভারের রুলসটা দেখে নিবে। 10 নাম্বার, নো বডি বিলিভস আ লায়ার। নো বডি বিলিভস আ লায়ার, এখানে নো বডি আছে। তারপর 11 নাম্বার, আই শ্যাল নেভার ফরগেট দোজ হ্যাপি ডেজ। নেভার আছে, নেভার থাকলে কি হবে, এখানে শ্যাল দেখে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ শ্যালও কিন্তু অক্সিলারি ভার্ব, ক্যান আছে, ক্যানও কিন্তু অক্সিলারি ভার্ব। মডেলস যাই থাকুক, এস ডাস বা ডু যেটাই থাকুক সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, অক্সিলারি ভার্বগুলো সামনে বসাবে। তারপর 12, এভরি গার্ল লাইকস ফ্লাওয়ার। এখানে এভরি গার্ল অর্থাৎ এভরির পর নাউন আছে, তাহলে কি করবে। আবার 13 দেখো লিখেছি এভরিবডি লাইকস ফ্লাওয়ার, অর্থাৎ এভরির পর আমি নাউন দিয়েছি আবার শুধু এভরিবডি দিয়েছি, তাহলে দুই ক্ষেত্রে কিন্তু দুইভাবে করতে হবে, রুলসগুলো একটু খেয়াল করে তারপর কাজগুলো করবে। 14 নাম্বার, এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড, এখানে এভরিওয়ান এসেছে, ঠিক আছে, অর্থাৎ এভরিওয়ান এভরিবডি বা অল থাকলে কি কোন রুলটি তোমরা মেনে করবে সেটা কিন্তু লেখা আছে, দেখে করে ফেলবে। তারপর হচ্ছে 15, এভরিবডি অ্যাডমিটস দ্যাট স্মোকিং ইজ ব্যাড। এভরিবডি অ্যাডমিটস দ্যাট স্মোকিং ইজ ব্যাড, তাহলে এখানে অ্যাডমিটস আছে, তাহলে কি বসবে সামনে, তোমরা জানো এভরিবডির জন্য কি বসাবে, এভরিবডির পরে তোমরাটাকে কীভাবে করবে সেটাও জানো যে কোন অক্সিলারি ভার্বটি বসাবে। তারপর 16 নাম্বার, নান ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট। নান ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট, এখানে নান আছে, তাহলে এখানে নানের জন্য কি বসাবে, অবশ্যই হু বসাবে। আমি বলে দিলাম কিন্তু বলাটা আমার ঠিক নেই, হচ্ছে না, কারণ তোমাদের এগুলো রুল দেখে নিয়েই করতে হবে। আমি সলিউশনে সব আবার যখন উত্তরগুলো লিখে দেবো তোমরা সলিউশন ক্লাসটি দেখলেই বুঝতে পারবে। 17 নাম্বার, এভরি ম্যান উইল ডাই। এভরি ম্যান উইল ডাই অর্থাৎ এভরির পর নাউন আছে, এভরি ম্যান উইল ডাই। 18 নাম্বার, এভরিওয়ান শুড অবে দ্য রুলস। এভরিওয়ান শুড অবে দ্য রুলস। 19 নাম্বার, এভরিবডি শুড রিড অ্যাটেন্টিভলি। এভরিবডি শুড রিড অ্যাটেন্টিভলি, এভরিবডি আছে। এবং 20 নাম্বার, অল প্রেজেস দ্য বিউটি অফ ফ্লাওয়ার। অল প্রেজেস দ্য বিউটি অফ ফ্লাওয়ার। তাহলে আমি কিন্তু 4টি রুলসের উপর বেস করে কিন্তু এই 20টি হোমওয়ার্ক দিয়েছি, তোমরা অবশ্যই খেয়াল করবে। আমি তোমাদের রুলসগুলো আরেকবার দেখাচ্ছি, 4টি রুলস আরেকবার দেখাচ্ছি। এই রুলসগুলো তোমরা খাতে লিখে ফেলবে এবং খাতে লিখে নিয়ে তারপর তোমরা এই হোমওয়ার্কগুলো করবে, তাতে তোমাদের সুবিধা হবে বেশি। এই রুলসগুলো তোমরা খাতে তুলে নিয়ে তারপর হোমওয়ার্কগুলো করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম। আর রুলসগুলো তোমাদের বইতেও দেওয়া আছে।
তো মেয়েরা, আশা করি তোমরা রুলসগুলো দেখে যদি কাজ করো তাহলে হোমওয়ার্কগুলো করতে পারবে। তো আমি আমার পরবর্তী ক্লাসে হোমওয়ার্কগুলো মিলিয়ে দিব। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি আমার পরবর্তী ক্লাস নিয়ে আবার উপস্থিত হলে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।